বিয়ের কয়েকদিন পর থেকে সোমা সারাদিন কেমন একটা ঘুম মেরে বসে থাকে। কোনো কিছুই ওর ভালো লাগে না। এসব দেখে শুনে ওর শাশুড়িমা তার একমাত্র ছেলে সুজয়কে ডেকে বলল, জানিস খোকা, বৌমাকে দেখে ঠিক ভালো লাগছে না। কেমন একটা অন্যমনস্ক থাকে সব সময়। জানি না ওর কি হয়েছে, ভূত প্রেতে ধরতে পারে। তুই একবার ওঝা ডাকতে পারিস। সুজয় কখনো মায়ের সামনে সিগারেট খায় না, তাই সে সিগারেটের প্যাকেটটা পকেটে লুকিয়ে রেখে মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের ভাষায় বলল, তুমি কি পাগল হয়েছ? কিছু বলছো? আজকালকার যুগে কেউ এসব মানে? এসব ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, ভূতপ্রেত কিছু হয় না মা, সবই মনের ভুল। তবে ইদানিং সময়কে দেখে আমারও বেশ অবাক লাগে। মেয়েটা কেমন যেন উদাস উদাস, কথা বলে সাড়া দেয় না, সবসময় কেমন একটা গম্ভীর গম্ভীর ভাব। আমার মনে হয় এবারে তোর ভালো লাগছে না, কোনো কিছু একটা অসুবিধা হচ্ছে। কিন্তু ও মুখ ফুটে বলতে চাইছে না এটা। আমাদের নিজেদেরকেই বুঝতে হবে যে ওর কিসে খারাপ লাগছে। কিসের এত ঢং বুঝি না বাবু, শ্বশুরবাড়ি তো আমরাও করেছি। এইভাবে আমাদের কথা কাউকে বুঝে নিতে হয়নি। মুখ ফুটে কথাই বলতে পারতাম না শ্বশুর শাশুড়ির সামনে। যা জুটতো তাই খেতাম, যা পেতাম তাই পড়তাম। কোনো আহার বিহার বিলাসিতা ছিল না। যাকে তুই যখন বলছিস এত ভালো ঘরবাড়ি থাকতেও তোর বউয়ের অসুবিধা হচ্ছে, তখন জিজ্ঞেস করে দেখিস কি চায় সে। এদিকে মা আর দাদা যখন কথা বলছিল, তখন রান্নাঘর থেকে ঝুমা ছুটে এসে মাকে কত রকমের ব্যঙ্গ করে বলল, ও মা, দেখে যাও তোমার বড়লোকের বেটি বৌমার কীর্তিকলাপ। আমি তো হেসেই খুন। এ আবার কেমন মেয়ে, শ্বশুরবাড়ি এসে এসব কে করে শুনি? দাদা, সত্যি কথা বলছি, তোর বউ কিন্তু পাগল হয়ে গেছে। ভালো করে ডাক্তার দেখা, না হলে কবে আবার তোকে কামড়ে টামড়ে দেয়। কথা শেষ করে ঝুমা বিকট সুরে হাসতে থাকল। তার হাসি শুনে সুজয়ের বেশ কৌতূহল হলো। কি এমন ঘটনা ঘটেছে যার জন্য সোমাকে নিয়ে এত হাসছে তার বোন? মায়ের পেছন পেছন সুজয় রান্নাঘরের দিকে এগিয়ে গেল। গিয়ে তারা দেখল সোমা রান্নাঘরের ফ্রিজটা খুলে দিয়ে তার সামনে মুখ ঢুকিয়ে বসে আছে। তাকে ওভাবে থাকতে দেখে সুজয় বলল, এসব কি হচ্ছে সোমা? দুপুরবেলা ফ্রিজ খুলে মুখ ঢুকিয়ে বসে আছো কেন? তোমার জন্য বাড়িতে কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাচ্ছি। সকাল থেকে কাজ করার সময় ভীষণ গরম লাগছিল, তাই সে ফ্রিজের সামনে এসে একটু দাঁড়িয়েছিল। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অপলা দেবী গম্ভীর ভাষায় বললেন, এ কি অলক্ষণে কাণ্ড বৌমা, গরম লাগছে বলে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? আমরা কি শ্বশুরঘর করিনি? না আমাদের গরম লাগে না। মানছি তোমার বাবা অনেক বড় লোক, প্রচুর পয়সা, মেয়েকে যেন সোনায় মুড়িয়ে রাখতেন। বাড়িতে 3-4টে এসি লাগানো আছে, প্রত্যেকটা ঘরেই যেন এয়ার কুলিংয়ের ব্যবস্থা, যাতে মেয়ের কোনো কষ্ট না হয়। তাই বলে তুমি তোমার শ্বশুরবাড়িতে এসে এভাবে ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকবে? বলি, পাড়ার লোক দেখলে মানসম্মানটা থাকবে আমাদের? তোমাকে যে সবাই পাগল বলবে সে খেয়াল আছে? সোমার বাবার বাড়িতে অনেক বিষয় সম্পত্তি, কিন্তু মেয়ে সেসব সুখ ঐশ্বর্য ছেড়ে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়ে করে স্বেচ্ছে বাড়ি ছেড়ে চলে আসে। এবং বিয়ের কয়েকদিন যেতে না যেতে সে বুঝতে পারে শ্বশুরবাড়িতে তার খুব কষ্ট হচ্ছে। কিন্তু তবুও মুখ ফুটে কাউকেই কোনো কথা বলতে পারে না। সারাদিন মুখ ঘোমরা করে বসে থাকে। দুপুরবেলা গরম পড়ছিল, তাই সে ফ্রিজটা খুলে এভাবে দাঁড়িয়েছে। সেটাও শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে গেল। আসলে আমার ভীষণ গরম করছিল, তাই আমি এভাবে ফ্রিজ খুলে দাঁড়িয়েছিলাম। কি অলক্ষণে কাণ্ড বাবা, গরম করলে কেউ এভাবে ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে? এতে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে। আমার ছেলে কত কষ্ট করে বাড়ির আসবাবপত্রগুলো কিনে রেখেছে, তা তুমি এভাবে দিনে দুপুরে নষ্ট করবে? তোমার বাবার অঢেল পয়সা হতে পারে, আমরা কিন্তু অনেক গরিব মানুষ। তোমার বাবা চাইলে 2-10টা ফ্রিজ এসি এমনি কিনতে পারে, কিন্তু আমরা তা সবসময় পারবো না। তাই আমাদের বাড়ির জিনিসপত্রগুলোর একটু হিসেব করে রাখতে হয়। এভাবে কেন বলছেন মা? আসলে আমার তো ভীষণ গরম করছিল, তাই আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম। ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকলে ফ্রিজ খারাপ হয়ে যায় না, আর যদি ফ্রিজটা খারাপ হয়ে যায় তাহলে আমি আমার বাবাকে বলবো আপনাদের বাড়িতে যেন একটা ফ্রিজ কিনে দিয়ে যায়। দেখলি দাদা, দেখলি তোর বউ কেমন তার বাপের টাকার খোটা দিচ্ছে তোকে। আচ্ছা বৌদি, তোমার বাপের বাড়ির ফ্রিজ নেব বলে আমরা কি বসে আছি? মানছি তোমার বাবা বড়লোক, তাই বলে কথায় কথায় এইভাবে টাকার গরম দেখিও না তো। আমি তো টাকার গরম দেখাইনি, আমি শুধু বলেছি আমার কারণে যদি তোমাদের বাড়ির ফ্রিজটা নষ্ট হয়ে যায় তাহলে আমার বাবাকে বলবো একটা ফ্রিজ দিয়ে যেতে। আমি তো চাই না আমার জন্য তোমাদের বাড়ির কোনো কিছুই নষ্ট হোক, তাই এ কথা বলেছি। তোর বউ কিন্তু ইদানিং খুব মুখে মুখে চোপা করতে শিখেছে। আমি জানি আমি ওর ননদ হই, বয়সে ওর থেকে একটু ছোট, কিন্তু শ্বশুরবাড়ির লোক তো, আমাকে একটু সম্মান কি করবে না? কার থেকে সম্মান আশা করিস তুই? ওই বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়েটার থেকে? ও অন্যকে সম্মান কি করে করবে? আগে নিজে মানুষ হতে শিখুক। কোথায় কি বলতে হয় সেসবই জানে না। আমার ছেলের মাথাটা তো এমনি চিবিয়ে খেয়েছে।
এতক্ষণ ধরে সুজয় চুপচাপ দাঁড়িয়ে শুনছিল ওদের কথা। আসলে পুরুষ মানুষগুলো এরকমই হয়। মার বউয়ের মাঝে কথা বলতে এলে দুই পক্ষ ভাবে বিপরীত পক্ষের সাপোর্টের কথা বলছি, আর তারপর নেকা কান্না শুরু হয়। বেশিরভাগ বাড়িতে পুরুষ মানুষরা এইভাবে মানসিক নির্যাতনের শিকার, কিন্তু সে কথা কেউ বোঝে না। সুজয় শেষমেশ চুপ করে থাকতে না পেরে তার মাকে বলল, মেয়েটাকে খামাখা বকাবকি করছো তোমরা। সত্যিই তো, ওদের বাড়িতে প্রতিটা ঘরে এসি, ও এসি ছাড়া থাকতেই পারে না, ও তো কষ্ট হচ্ছে, তাই হয়তো এরকম করেছে। তার জন্য এত কথা শোনানোর কিছু নেই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি একটা এসি নিয়ে আসতাম। না না, তোমাকে এখন এসি কেনা লাগবে না, আমি ঠিক মানিয়ে নেব। আসলে সকাল থেকে অনেক কাজ করেছি, তাই শরীরটা কেমন যেন ভাব ধরে গিয়েছিল। তুমি তো জানোই আমি গরম সহ্য করতে পারি না, তাই এসে ফ্রিজ খুলে দাঁড়িয়েছিলাম। তোমার বোন তোমাদেরকে ডাকতে যাওয়ার আগেও আমাকে 5টা কথা শুনিয়ে গেছে, তখন আমি তাকে কিছুই বলিনি। কি বলেছিস তুই ওকে? দেখ দাদা, তোর বউ কিন্তু তোকে মিথ্যা কথা বলছে। আমি তোর বউকে কিছুই বলিনি। আমি শুধু বলেছিলাম অতই যখন এসিতে থাকার ইচ্ছা, তাহলে বাবাকে বলো তোমার শ্বশুরবাড়িতে এসি লাগিয়ে দিয়ে যেতে। এভাবে ফ্রিজ খুলে কেউ বসে থাকে? তুমি আমার বাবার কাছ থেকে এসি নিতে চেয়েছো, এটা আমার কাছে অপমানজনক। কারণ আমার বাবা কখনোই চায়নি এই বাড়িতে আমাকে বিয়ে দিতে। তাই আমার যদি অসুবিধা হয় সেটা দেখার দায় কিন্তু তাদের নেই। তারা যদি ভালোবেসে দিয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু তাদের কাছে আমি দাবি করতে পারি না। থাক বৌদি, এখন আর সাফাই গাইতে হবে না। আমি না হয় কথাটা বলেই দিয়েছিলাম, তাই বলে সেই কথাটাকে তুমি পেঁচিয়ে পেঁচিয়ে এত বড় করবে সেটা জানতাম না। শুনেছিলাম বড়লোক বাড়ির মেয়েরা একটু ভালো মানুষ টাইপের হয়, কিন্তু তোমাকে দেখে বুঝতে পারছি তোমার ভিতরে কতটা কুটকাচালি ভরা আছে। তুমি তোমার স্বামীকে তার মা আর বোনের প্রতি বিষিয়ে দিচ্ছ। তোমার দাদা কি দুধ খাওয়া শিশু নাকি, তাই আমার কথায় বিষিয়ে যাবে? সে যদি পুরুষ মানুষ হয় তাহলে নিজের ব্যক্তিত্ব সে নিজেই ধরে রাখতে পারবে। নিজের দাদা সম্পর্কে এই কথাগুলো তোমার মানায় না। তুমি তার থেকে বয়সে অনেক ছোট। তা আমার মেয়ে খারাপটা কি বলেছে শুনি? তোমার যখন অতই গরম করে, তোমার বাবা তো একটা এসিও কিনে দিয়ে যেতে পারে তোমার ঘরে, দেয় না কেন? তার আদরের দুলালি মেয়ের এই সামান্য গরমে যে এত কষ্ট হবে তা কে জানতো? তাও যদি তোমাকে দিয়ে বাড়ির অন্যান্য কাজ করানো হতো। কিছুই তো করো না সারাদিন, ওই দুটো রান্না আর ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তোমাকে তো এ বাড়িতেও আদরের দুলালি করে রেখে দেওয়া হয়েছে, তবুও তোমার হাজার একটা বায়না। ঠিক আছে মা, আমি আমার বাবাকে বলবো সে যেন তার মেয়ের শ্বশুরবাড়িতে এসি লাগিয়ে দিয়ে যায়। সুজয়ের ভীষণ অপমান লাগলো তার মা আর বোনের এই ধরনের অন্যায় আবদার দেখে। এতক্ষণ তারা সোমাকে নিয়ে অনেক কটু মন্তব্য করেছে সোমাকে নিয়ে, কিন্তু আসলে মানসিক বিকাশগ্রস্ত হলো তার মা আর তার বোন। তাদের ন্যূনতম আত্মসম্মানবোধ থাকলে তারা কখনো ছেলের শ্বশুরের কাছ থেকে এসি দাবি করতে পারত না। তোমরা এমনভাবে ওকে এসি আনার কথা বলছো যেন গরমটা ওর থেকে তোমাদেরই বেশি লাগছে। তুই চুপ কর দাদা। বৌদির কথা শুনে বৌদির বাবা যদি বাড়িতে একটা এসি লাগিয়ে দিয়ে যায় তাহলে বৌদির সাথে সাথে আমরাও একটু আরামে থাকতে পারবো। এই কথা শুনে সুজয় মুখ নামিয়ে সেখান থেকে চলে যায়। সোমা সুজয়ের পেছন পেছন নিজের ঘরে যায়। অপলা দেবী আর তার মেয়ে ঝুমা একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে, তারপর হাতে হাত লাগিয়ে হাই ফাইভ করে, যেন তারা বিরাট একটা ভালো কাজ করে ফেলেছে। পরের দিন অপলা দেবীর ঘরে একটা এসি লাগিয়ে দেয়া হয়। এসি দেখার পর ঝুমা বলে, সত্যি বৌদি, তোমার বাবার জবাব নেই। একবার বললে আর এসি লাগিয়ে দিয়ে চলে গেল। কিন্তু আমাদের ঘরে এসি লাগিয়েছে কেন? তোমার ঘরে তো লাগাতে পারতো। না ঝুমা, তুমি ভুল করছো। এই এসি আমার বাবা লাগিয়ে দিয়ে যায়নি, তোমার দাদাই লাগিয়েছে। আর আমার এতটাও গরম করেনি যে আমার ঘরে এসি লাগাবো। আমি আমার স্বামীর ঘর যেমনই হোক মানিয়ে নিতে পারবো। অপলা দেবী ছেলের ঘরে গিয়ে দেখেন ছেলে চুপচাপ শুয়ে আছে। ছেলেকে জিজ্ঞেস করেন, কি রে খোকন, এসি কেনার জন্য এতগুলো টাকা তুই কোথায় পেলি? সুজয় কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। অপলা দেবী ছেলের পাশে এসে বসেন এবং মাথায় হাত বোলাতে বোলাতে বুক থেকে পেট অব্দি নেমে আসেন। সেই মুহূর্তে সুজয়ের পেটে অপলা দেবীর হাতের স্পর্শ টের পেয়ে তখনই সুজয় আতকে ওঠে। অপলা দেবী জিজ্ঞেস করেন, কি হয়েছে বলতো? তুই এমন আতকে উঠলি কেন? কিছু না, হাতটা সরাও, আমি ভালো আছি। তোমাদের ঘরের এসিটা ঠিকঠাক চলছে তো? অপলা দেবী জোর করে ছেলের গেঞ্জিটা সরিয়ে দেখলেন কোমরে একটা পট্টি লাগানো। তিনি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, এখানে কি হয়েছে? এখানে এমন পটি লাগানো কেন? সোমা তখন শাশুড়ি মাকে চুপ করিয়ে বলল, মা, আপনার ছেলে তার একটা কিডনি বিক্রি করে দিয়েছে, আর সেই টাকায় আপনার এবং আপনার মেয়ের জন্য এসি কিনে এনেছে। অপলা দেবী বৌমাকে উদ্দেশ্য করে বললেন, অলক্ষণে মেয়ে, আমার ছেলেটা সর্বনাশ না করে হচ্ছিল না। তোমার জন্যই আজকে আমার ছেলের এই অবস্থা।